সুনামগঞ্জের হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধ নিয়ে কথা বলতে রহমতপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাছ, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ। সেই হাওর অধ্যুষিত সুনামগঞ্জ থেকে জনপদের সময় আড্ডায় আমি বসেছি। আমি এক ঝাঁক তরুণ নিয়ে যারা সুনামগঞ্জে কাজ করে, মাটি মানুষের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আমি আড্ডায় বসেছি। আপনাদের সবাইকে আমাদের এই আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছরই একটি আতঙ্কের খবর শুনি এবং পত্রপত্রিকায় পাই, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, যে প্রতি বছর বর্ষা এলেই সুনামগঞ্জবাসী আতঙ্কে থাকে, আপনারা আতঙ্কে থাকেন। এই আতঙ্কটা কেন? এই আতঙ্কর স্থায়ী কোনো সমাধান কি করা যায় না? এটা ঠিক বলেছেন যে আমাদের সুনামগঞ্জ হচ্ছে হাওর অধ্যুষিত এলাকা এবং এই সুনামগঞ্জের ২৬ লক্ষ মানুষের বেশিরভাগ মানুষই হচ্ছে একটি মাত্র ফসল, যেটা হচ্ছে বড় ফসল, এটার উপর নির্ভরশীল। এবং কোনো কারণে যদি আমাদের এই বড় ফসল তলিয়ে যায়, অকাল বন্যা কিংবা হাওরের বাঁধ ভেঙে, তখন এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের আর সীমা থাকে না। সারা দেশের মানুষ জানেন যে ২০১৭ সালে সুনামগঞ্জের সব হাওরের ফসল তলিয়ে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছিল। সে কারণেই আমরা এই অঞ্চলের মানুষ ফসল নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকি, কৃষকরা উদ্বিগ্ন থাকেন। এখন এই সময় উদ্বেগের কারণটা হচ্ছে যে এই ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ হয়। তো এবার যেটা হচ্ছে নির্বাচন সহ নানা কারণে এখনও হাওরের বাঁধ শুরু হয়নি, কিন্তু ফসল রোপণটা কিন্তু শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন ফসল রোপণ শেষ হয়ে যায়, কৃষকের দেখে তার ফসল রোপণ শেষ কিন্তু বাঁধের কাজ শুরু হয়নি বা বাঁধের কাজ হচ্ছে না, স্বাভাবিকভাবেই কৃষক সহ এই অঞ্চলের মানুষের মাঝে একটা উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। তো সেটাই এখন আমরা মনে করব যে যেহেতু ১৫ ডিসেম্বর কাজ শুরু হওয়ার কথা ছিল, এখনও হয়নি, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কৃষক সহ, আমি তো বললাম এই এলাকার সব মানুষই কৃষির সাথে সম্পর্কিত, কৃষি পরিবারের সাথে সম্পর্কিত, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরা সবার কাছে আহ্বান জানাই, সংশ্লিষ্টদের কাছে দ্রুত কাজ শুরু করার জন্য। এবং একটা কথা বলে রাখি যে এই দুর্যোগের পরে, ২০১৭ সালের দুর্যোগের পরে আপনারা জানেন মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তারা খুবই আন্তরিক গোটা হাওর অঞ্চল এলাকার মানুষের প্রতি। সেই হাওর রক্ষা বাঁধে বোধহয় সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ এসেছিল গত বছর। হ্যাঁ, গত বছর, এবং মানুষ কিন্তু গতবার ফসল তুলতে পেরেছে। কিন্তু আপনাকে এটা বলে রাখি যে ২০১৭ সালে মানুষের যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু এক বছরের ফসল দিয়ে কাভার করা যাবে। আর এইটা পরপর অন্তত ৫ থেকে ৭ বার মানুষ ফসল। আচ্ছা, আপনার কাছে আবার আসছে, আমাকে একটু বলবেন আপনি যে একটি কথা, আমরা আজকে সারাদিন হাওর অঞ্চলে ছিলাম, যে সেখানে কৃষকেরা অভিযোগ করেছে সেখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যাতে করে ধান রোপণের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা কারণটা কি? এটা মানুষ, শ্রমিকরা নিরুৎসাহিত হচ্ছে কৃষি এই পেশার উপরে। কারণ এক মন ফসল ফলাতে যদি তার কস্টিং আসে ৭০০ টাকা, সে ওই ফসলটা উঠিয়ে ওর দাম পায় ৫০০ টাকা, ৬০০ টাকা। যদিও আমাদের সরকারি গোদাম আছে কিংবা সরকারি আছে, ওইখানে ১০০০ টাকা মন ধরে ধান নেওয়া হয়, কিন্তু কৃষকরা ওইটা সরাসরি দিতে পারে না, এটা মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়, এটা কৃষকদের আওতার বাইরে, কৃষকদের আওতার বাইরে। আবার আসবো, আপনি আমাকে একটু বলবেন যে এই সুনামগঞ্জ এসে আমরা আরেকটা অভিযোগ পেয়েছি বা কৃষকেরা অভিযোগ করেছে, অনেক ছোট ছোট হাওর আছে যেগুলো, যেহেতু সিলেট সুনামগঞ্জের ৯৫টা হাওর আছে এবং অধিকাংশ হচ্ছে কি হাওর অধ্যুষিত এলাকা, কিছু কিছু জায়গায় আছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাওর এলাকায় এবং জলাবদ্ধতা একটা স্থায়ী রূপ নিয়েছে। এই কারণটা কি এবং পানি উন্নয়ন বোর্ড সেক্ষেত্রে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? ইতিমধ্যেই আপনি জেনেছেন সুনামগঞ্জের অন্যতম একটি হাওর পাকনার হাওর। শুধু বৃহত্তর পাকনার হাওরেই জামালগঞ্জ উপজেলার কৃষি অফিস সূত্র অনুযায়ী ৫,০০০ হেক্টর জমি অনাবাদি ছিল। এতে প্রায় ৫ কোটি টাকার ফসল উৎপাদন হয়নি। এই সমস্যাটা শুধু জামালগঞ্জেই নয়, সুনামগঞ্জের দিরাইশাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর বিভিন্ন উপজেলায় রয়েছে। এটা প্রধান কারণ নদী ভরাট হয়েছে। হাওরের পানি নিষ্কাশিত হয় নদীর মাধ্যমে, নদী ভরাট হয়ে গেছে। হাওরের অভ্যন্তরীণ যে সমস্ত খাল, বিল, নালা এবং জলাশয় রয়েছে তাও ভরাট হয়ে গেছে। পানির ধারণ ক্ষমতা কমে গেছে এবং নদী, নালা, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় হাওর থেকে পানি সময় মতো নদীতে নিষ্কাশিত হয় না, যার কারণে প্রতি বছরই পলি পড়ছে, নদী ভরাট হচ্ছে, হাওরের জলাবদ্ধতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা হাওরবাসীর পক্ষ থেকে দাবি জানাবো, যদিও
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হাওরের নদী নালা খননের উদ্যোগ নিয়েছেন। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আমি জানাবো, বুড়ো জমি এবং হাওর সংশ্লিষ্ট যেসব নদী রয়েছে, হাওরের পানি নিষ্কাশন হয়, এই সমস্ত নদী দ্রুত খননের উদ্যোগ নিতে হবে। একই সাথে আমাদের সুনামগঞ্জে অনেকগুলো স্লুইস গেট রয়েছে, যেগুলো হাওরের পানি নিষ্কাশিত হয়, আবার যখন ফসল কাটার পরে হাওরে পানি প্রবেশ করে, অধিকাংশ স্লুইস গেটেই পানি নিষ্কাশনের উপযোগী নয়, অকেজো হয়ে রয়েছে। এসব স্লুইস গেট সংস্কার করতে হবে, নতুন করে স্থাপন করতে হবে এবং নদী খননকেই প্রাধান্য দিতে হবে। নদী ধন্যবাদ। হিমাদ্রি, আপনি তো বেশ কিছু রিপোর্ট করেছেন যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে এবং নদী খননের ক্ষেত্রে, এবং নদী খননের ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ বোধহয় গত বছর এসেছে বেশ কয়েকটি নদী। কী পরিমাণে বরাদ্দ এসছে এবং নদী খননের সর্বশেষ অবস্থাটা কি আমাদেরকে যদি একটু বলেন? সুনামগঞ্জের নদী খননের কার্যক্রম এখনও চলমান আছে। নদী খননের ক্ষেত্রে সরকার সর্বাধিক প্রাধান্য দিচ্ছে, কিন্তু হাওড় এলাকার যে সমস্যাটা হচ্ছে, নদী খনন করতে গেলে পানি হাওড়ে বা নদীতে পানি থাকতে হয়। সেই পানি যখন কমে যায় তখন ড্রেজার মেশিন আর কাজ করতে পারে না ওইভাবে। সেই জন্য নদী খননের গতিটা অনেকটা ধীর গতি দেখা দিয়েছে। এই সমস্যাটা কাটিয়ে ওঠা গেলে সুনামগঞ্জের নদীগুলি আরও দ্রুত খনন করা যাবে এবং আরও ব্যাপক আকারে নদী খননের উদ্যোগ নিতে হবে, তাহলে সুনামগঞ্জের ফসল রক্ষা পাবে। আপনারা জানেন সুনামগঞ্জ মেঘালয়ের পার্শ্ববর্তী একটা জেলা। এখানে আপনার বৃষ্টিপাত প্রবণ এলাকা। যদি হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিক সময় নির্মাণ না হয়, তাহলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলাকালীন সময়ে অনেক সময় বৃষ্টিপাতে আমাদের ফসল তলিয়ে যায়। কাজে এখন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে। সেই বিষয়টাকে যেন সরকার প্রাধান্য দেন। আমরা আজকে দেখে আসলাম যে সাসনার ওখানে যে নদী খনন না হওয়ার কারণে বেশ কিছু নৌজট সৃষ্টি হয়েছে। খলিল, আপনি একটু আমাকে বলবেন, আমরা কেন জানি মনে হচ্ছে যে এই যে হাওরগুলোর যে একটা ব্যবস্থাপনা, এটা টেকসই উন্নয়ন বা টেকসই ব্যবস্থাপনা যেটা, সেটার কোনো জায়গায় কোনো ঘাটতি দেখা দিয়েছে। আমি মনে করছি যে পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন বা আরও যে পিআইসি যেগুলো আছে, সবগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটু অভাব আমরা অনুভব করে থাকি বা লক্ষ্য করে থাকি। বাঁধ ভেঙে যায় বা গত বছর আগের বছর আপনি দেখেছেন বা বেশ কয়েকটি পরপরই বাঁধ ভেঙে গেছে। এই টেকসই একটি উন্নয়নের ক্ষেত্রে বা টেকসই বা লাকসই যেটা বলা হয়, কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হাওর উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা রয়েছে, এটা আমরা জানি। সুনামগঞ্জ কেন্দ্রিকও তাদের পরিকল্পনা রয়েছে, নদী খনন, হাওরের ছড়া খনন, বাঁধ, সব বিষয়ে। জেনে আশ্চর্য হবেন যে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এটা সুনামগঞ্জকে গুরুত্ব দিয়েই করা হয়েছে, কিন্তু 3 বছর আগে এটার উদ্বোধন হয়েছে, এখনও কোনো লোকবল নাই, ভবন পড়ে আছে। তার মানে আপনি বুঝেন যে সমন্বয়ের অভাব নিশ্চিত। এবং আপনি যেটা বললেন যে নদীতে যে আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কয়লা প্রচুর কয়লা আমদানি হয়, যেটা হাওর নদী হয়ে যায়, বিশাল জট। এটা কিন্তু নতুন না, এটা পুরানো সমস্যা এবং প্রতি বছরই আমরা কথা বলি, আজকেও আপনি বলে আসছেন। আমার মনে হয় সরকারের যে উদ্যোগগুলো নেওয়া হয় হাওর উন্নয়নে, যে কোনো বিষয়ে, এটা ফসল রক্ষা হোক, হাওরের জীববৈচিত্র্য, মাছের উৎপাদন বৃদ্ধি, জীবন মানের উন্নয়ন, যে কোনো প্রকল্প যখন নেওয়া হয়, এটার নেওয়া হচ্ছে বা হয়, এটার মনিটরিংটা, এটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। মনিটরিং গুরুত্ব না দিলে, প্রকল্প নিলে সেটার সুফল আমরা পাবো না। আরেকটু কথা বলে রাখি যে সর্বশেষ আমরা প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমাদের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক উনার যে পরিকল্পনা, টাঙ্গুয়ার হাওর 2003 সাল থেকে সরকারের নিয়ন্ত্রণে আসার পর 36 কোটি টাকা সরকার এখানে বরাদ্দ দিয়েছে, কিন্তু মানুষের মধ্যে হতাশা আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, উনি আরও বরাদ্দ দিতে হাওরের জন্য রাজি। সুতরাং আমি বলবো যে মনিটরিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন যে নতুন সরকার এসছে, নতুন সরকারের বয়স বেশি দিন হয় না, 2-3 দিন হয়েছে, এবং নতুন সরকারের মধ্যে অধিকাংশ হচ্ছে গিয়ে একেবারে তরুণ বা যারা প্রথম মন্ত্রিসভা যোগ দিয়েছেন। সেই নতুন সরকারের কাছে আপনি সুনামগঞ্জবাসী হিসাবে হাওর উন্নয়ন ব্যাপারে আপনার কি দাবি তুলবেন? আমরা হাওর প্রধান এলাকা, হাওর প্রধান জেলা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে নতুন সরকার এবং নতুন সংসদ সদস্য, নতুন মন্ত্রিসভার কাছে দাবি জানাবো, হাওরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় বিশেষভাবে আমি অনুরোধ করব আপনাদের সময় টেলিভিশনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, হাওরের জন্য যেসব প্রকল্প নেওয়া হবে, এসব প্রকল্পের সাথে হাওরের সংশ্লিষ্ট উপকারভোগী লোকজনের সাথে কথা বলতে হবে। উপকারভোগী লোকজনের সাথে কথা বলে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা আশাবাদী
থাকবো বর্তমান সরকার হাওরের উন্নয়নে, হাওরের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। হাওরের একমাত্র বুড়ো ফসল, যে বুড়ো ফসল হানির সুনামগঞ্জে হলে সারা দেশই প্রভাব পড়ে, সেই হাওরের উন্নয়নে হাওর পাড়ের লোকজনের সাথে কথা বলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি শুনছিলেন যে আমি সুনামগঞ্জ থেকে কথা বলছিলাম, যেখানে প্রতি বছরে বর্ষা এলেই তাদের মধ্যে এক আতঙ্ক দেখা দেয়। বর্ষার সাথে এই আতঙ্ক বাড়তে থাকে, উজান থেকে পানি আসার সাথে সাথে এই আতঙ্ক বাড়তে থাকে, এবং এই আতঙ্কের একটি স্থায়ী সমাধান চাচ্ছেন সুনামগঞ্জবাসী, আমরাও চাচ্ছি। এবং এই আড্ডা থেকে আমরা আবার দাবি জানাচ্ছি সুনামগঞ্জের জন্য একটি টেকসই উন্নয়ন প্রকল্পের। রাব্বি, এই ছিল সুনামগঞ্জের আড্ডার সর্বশেষ। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।